আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা তোমাদের অম্ল ক্ষারক লবণের যে এমসিকিউ রয়েছে পাঠ্য বইয়ের, সেই এমসিকিউ সমাধানে যাব। তো সরাসরি আমরা এমসিকিউ সমাধানে চলে যাচ্ছি। দেখো, 1 নম্বর কোয়েশ্চেনে কি লেখা আছে যে কোনটি দুর্বল অ্যাসিড? ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিড। আমরা সাধারণত অ্যাসিড কি জিনিস সেই সম্বন্ধে একটু জেনে নিই। তোমরা জানো যে সকল রাসায়নিক পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয় H+ বা প্রোটন তৈরি করে, তখনই তাকে কি বলা হয়ে থাকবে? অ্যাসিড বলা হয়ে থাকবে। আর যে সকল অ্যাসিড সাধারণত জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকে বলা হয় শক্তিশালী অ্যাসিড। যেমন আমি তোমাকে ভেঙে দেখাচ্ছি। তুমি যদি HCl কে ভাঙো তাহলে এটা হবে H+ আর একটা হচ্ছে কি Cl-। অর্থাৎ তুমি যদি 1000টা HCl অণু নাও, সম্পূর্ণরূপে 1000টা কি পাবা? H+ এবং 1000টা Cl- পাবা। অতএব এটাকে কি বলা হয়ে থাকবে? শক্তিশালী অ্যাসিড বলা হয়ে থাকবে। আর যে সকল অ্যাসিড পানিতে বা জলীয় দ্রবণে সামান্য রূপে বিয়োজিত হয় তাকে কি বলা হবে? দুর্বল অ্যাসিড বলা হয়ে থাকবে। যেমন তুমি ধরো, আমি যদি কার্বনিক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিড নিয়ে, ধরো আমি অন্য একটা অ্যাসিড দিয়ে দেখাচ্ছি, লাইক কার্বনিক অ্যাসিড না ছাড়া আমি ধরো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দেখাচ্ছি, ধরো CH3COOH। ওকে, এটাকে যদি আমি ভাঙি তাহলে তুমি দেখো CH3COO- আরেকটা হলো কি H+, এটাও কিন্তু বিয়োজিত হয়। এখন তুমি যদি এর মধ্যে 1000টা কি নাও, এই CH3COOH নাও, তাহলে তুমি 1000টা কিন্তু CH3COO- এবং হচ্ছে H+ পাবা না। হয়তোবা 4টা তুমি এটা পাবা আর বাকি 4টা হচ্ছে H+ পাবা। আর বাকি যে 996টা থাকে সেই 996টা কি হবে? অবিয়োজিত অবস্থায় থেকে যাবে। তাহলে এখানে তুমি কি বুঝলা যে যে সকল অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকে শক্তিশালী অ্যাসিড বলা হয়, আর যে সকল অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না তাদেরকে কি অ্যাসিড বলা হয়ে থাকবে? দুর্বল অ্যাসিড বলা হয়ে থাকবে। এখন তুমি দেখো কোনটা দাগাবা? তুমি কি HCl দাগাবা নাকি নাইট্রিক অ্যাসিড দাগাবা, না সালফিউরিক অ্যাসিড দাগাবা, নাকি কার্বনিক অ্যাসিড দাগাবা? এখন তুমি দেখো এখানে HCl, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এরা সবাই শক্তিশালী অ্যাসিড, কারণ এরা পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় বা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। শুধুমাত্র কার্বনিক অ্যাসিড যা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না বা অল্প পরিমাণে বিয়োজিত হয়, এজন্য এটাকে দুর্বল অ্যাসিড বলা হয়ে থাকে। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, একটি বর্ণহীন দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশালে দ্রবণটি গোলাপি হয়ে গেল। দ্রবণটি কি ছিল? আচ্ছা, এখানে তুমি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, তোমাকে আগে এটা জানতে হবে এটা কি আসলে অ্যাসিড না ক্ষার। ওকে, তুমি যদি এটাকে বিয়োজিত করো জলীয় দ্রবণে তাহলে পাবা হচ্ছে সোডিয়াম প্লাস এবং হচ্ছে OH-। তার মানে এখানে OH- বা হাইড্রোক্সাইড আয়ন আছে। যে সকল রাসায়নিক পদার্থ বিয়োজিত হয় OH- বা হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে তখন তাদেরকে কি বলা হয়ে থাকে? ক্ষারক বলা হয়ে থাকে। তাহলে এখন তুমি দেখো যে এই ক্ষারকের কিছু নির্দেশক থাকে। নির্দেশক মানে হচ্ছে তারা কালারটাকে পরিবর্তন করবে, আর এই কালারটা পরিবর্তন করে তারা আইডেন্টিফাই করবে যে এটা ক্ষারক কি ক্ষারক না। ওকে, তো মিথাইল রেড তুমি যদি এটার মধ্যে কি দাও, যে এটা লেখা আছে একটি বর্ণহীন দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষার মিশালে দ্রবণটি গোলাপি হয়ে গেল। তার মানে এটাতে কোন ধরনের নির্দেশক ব্যবহার করা হয়েছে? যদি মিথাইল রেড দাও, মিথাইল রেড দেওয়ার পর যদি সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাতা তাহলে সেটা কিন্তু গোলাপি হইতো না, সেটা তো হলুদ। অর্থাৎ মিথাইল রেড কালারটা হচ্ছে রেড কালার, কিন্তু এই সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারের মধ্যে দেওয়ার পর এটা কালারটা চেঞ্জ করে কি কালার চলে আসে? হলুদ কালার চলে আসে। মিথাইল অরেঞ্জ, যদি মিথাইল অরেঞ্জ দাও অর্থাৎ কমলা কালার, এটা যদি তুমি ক্ষারের মধ্যে প্রবেশিত করো বা ক্ষার একটু মিশিয়ে দাও তাহলে সেটা হবে হলুদ কালার। অথবা তুমি যদি লিটমাস পেপার দাও, লাইক আমি যদি লাল লিটমাস দিই তাহলে সেটা নীল কালার হয়ে যাবে, আর নীল লিটমাসটা নীল কালারই থাকবে। এখানে কিন্তু গোলাপি কালারের কথা উল্লেখ করা হয়েছে। আর আরেকটা অপশন রয়েছে, তা হচ্ছে ফেনফথেলিন। এই ফেনফথেলিনটা হচ্ছে বর্ণহীন, একদম পানির মতো অনেকটা দেখতে। তো এটাকে তুমি যদি অল্প পরিমাণ ক্ষারের মধ্যে রেখে দাও কিছুক্ষণ পরেই দেখবে এটা পিঙ্ক অথবা গোলাপি কালার হয়ে গিয়েছে। তার মানে এই একমাত্র নির্দেশক ফেনফথেলিনই রয়েছে যা কিনা তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশে কোন কালার সৃষ্টি করে? একটা পিঙ্ক কালার বা গোলাপি কালার সৃষ্টি করে থাকে। তো এখানে তুমি দেখো 2 নম্বর কোয়েশ্চেনের সঠিক আনসারটি কি হবে? তা হচ্ছে ফেনফথেলিন। কেন ফেনফথেলিন হবে? কারণ ফেনফথেলিন আমরা জানি যে বর্ণহীন, মানে এটা একটা বর্ণহীন নির্দেশক যা কিনা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশে কি কালার তৈরি করবে? গোলাপি কালার তৈরি করে থাকবে। তারপর আমরা 3 নম্বর এবং 4 নম্বর কোয়েশ্চেনে যাব। দেখো 3 এবং 4 নম্বর কোয়েশ্চেনটি সমাধানের আগে তোমাদের যে কাজটি করতে হবে তা হলো একটি উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটি পড়ে নিই আমরা। চলো, 3 এবং 4 নম্বর কোয়েশ্চেনের সমাধানের ক্ষেত্রে এটা লাগবে। রাজির পায়ে পিঁপড়া কামড় দেওয়ার পর পায়ে যন্ত্রণা হয় এবং পাটি ফুলে যায়। তার মা একটু পরেই ক্যারামিন লোশন লাগিয়ে দেন, এতে রাজির পা জ্বালা কমে যায়। আচ্ছা, এখানে একটু তোমাদের মিস্টেক হয়েছে, তা হচ্ছে ক্যালামিন হবে না, এটা হচ্ছে ক্যালামিন হবে। ওকে, আমি বানানটা লিখে দিচ্ছি, শব্দটা হচ্ছে ক্যালামিন। অর্থাৎ এই ক্যালামিন জাতীয় একটা লোশন লাগিয়ে দেন, এতে রাজির পা জ্বালা কমে যায়। তো 3 নম্বর কোয়েশ্চেনটিতে লেখা আছে যে রাজির পা ফুলে যাওয়ার কারণ কোনটি? লেখা আছে ফর্মিক অ্যাসিড, এসিটিক অ্যাসিড, তারপর হচ্ছে অক্সালিক অ্যাসিড আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এখানে কিন্তু কামড়টা কে দিয়েছিল?
পিঁপড়া। ওকে, এখন তোমাকে জানতে হবে যে পিঁপড়ার যে হোল থাকে সেই হোলে কি থাকে, কোন ধরনের অ্যাসিড থাকে। অর্থাৎ সে পিঁপড়ার যেহেতু কামড়ে পা ফুলে গিয়েছে, অর্থাৎ এমন কোনো অ্যাসিড ছিল হয়তো বা সেই অ্যাসিডের প্রভাবে কিন্তু পাটা ফুলে যায়। তো আমরা জানি যে পিঁপড়ার হোলে যে ধরনের অ্যাসিড থাকে তা হচ্ছে ফর্মিক অ্যাসিড, ম্যালেচিন, অ্যাপামিন এই ধরনের জাতীয় অ্যাসিডগুলো থাকে। আর এই অ্যাসিডের প্রভাবে কি হয়ে যাবে, পা ফুলে যাবে। তাহলে তুমি দেখো এখানে লেখা আছে অক্সালিক অ্যাসিড থাকবে নাকি নাইট্রিক অ্যাসিড থাকবে, ফর্মিক অ্যাসিড না অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অবশ্যই আমরা আনসারটা পেয়ে গিয়েছি, তা হলো ফর্মিক অ্যাসিড। একটু অ্যাড করে দিচ্ছি, এখানে ফর্মিক অ্যাসিড ছাড়াও যদি এরকম শব্দ থাকতো ম্যালেচিন, অ্যাপামিন, তাহলে কিন্তু সেগুলো কারেক্ট হতো। তোমরা এটি জেনে রাখবা, এগুলো পিঁপড়ার হোলে থাকে। 4 নম্বর কোয়েশ্চেনে লেখা আছে যে পায়ে লাগানো লোশনটি কি ছিল, অ্যাসিডকে প্রশমিত করে, জিঙ্ক কার্বনেট জাতীয় লবণ, ম্যালিচিন, অ্যাপামিন নামক অ্যাসিডিক পদার্থ। আচ্ছা, আমরা যদি 3টা অ্যানালাইসিস করি তাহলে কি পাবো? তুমি দেখো যে এই জিঙ্ক ক্যালামিন মূলত যে লোশনটা তৈরি হয় সেটা হচ্ছে জিঙ্ক কার্বনেট নামক এক প্রকার ক্ষার থেকে তৈরি করা হয়ে থাকবে। অর্থাৎ এই জিঙ্ক কার্বনেট হচ্ছে এক ধরনের ক্ষার যা কিনা অ্যাসিডকে প্রশমিত করতে পারে। আমরা জানি যে আমাদের দেহের ভিতরে যদি অ্যাসিড ইনক্লুডেড হয় তাহলে সেটাকে প্রশমিত করার জন্য তোমাকে কি ইউজ করতে হবে, ক্ষার ব্যবহার করতে হবে। আর যদি ক্ষারকে তুমি প্রশমিত করতে চাও সেক্ষেত্রে তোমার অ্যাসিড ইউজ করতে হবে। তাহলে এখানে যেহেতু ম্যালেটিন, অ্যাপামিন এইগুলো এক ধরনের কি অ্যাসিড এবং হচ্ছে যে ফর্মিক এই ধরনের অ্যাসিড, আর এই অ্যাসিডকে প্রশমিত করার জন্য অবশ্যই আমাকে ক্ষার ইউজ করতে হবে। ওকে, তো প্রথম লিখছি অ্যাসিডকে প্রশমিত করতে হবে। হ্যাঁ, আমরা অ্যাসিডকে প্রশমিত করব। অ্যাসিডকে প্রশমিত করতে পারলে দেখা গেছে পায়ে লাগানো লোশনটা সেটা প্রশমিত করেছিল। তারপর 2 নম্বর জিঙ্ক কার্বনেট জাতীয় লবণ। হ্যাঁ, একটু আগে বলেছি আমি, হচ্ছে এটা জিঙ্ক কার্বনেট জাতীয় এই লবণটা থাকবে। তারপর তৃতীয়ত হচ্ছে যে ম্যালেটিন, অ্যাপামিন বা অ্যাপারিন নামক অ্যাসিডিক পদার্থ। আচ্ছা, তুমি বলো যে অ্যাসিডকে প্রশমিত করার জন্য তো কখনই আমরা অ্যাসিড ইউজ করতে পারবো না। যেখানে ফর্মিক ওয়ান্স কাইন্ড অফ অ্যাসিড, তাহলে সেই অ্যাসিডকে প্রশমিত করার জন্য কি লোশনের ভিতরে অ্যাপামিন, অ্যাপারিন অথবা ম্যালেটিন নামক আমরা কি অ্যাসিড দিব? কখনো না। তাহলে এখানে 1 এবং 2 নম্বর আনসারটা কারেক্ট হবে। তুমি খুঁজে দেখো কোনটি সঠিক। তা হচ্ছে ক নম্বর কোয়েশ্চেনে রয়েছে 1 এবং 2। তো এই ছিল তোমাদের অম্ল ক্ষারক লবণ অধ্যায়ের যে এমসিকিউ গুলো রয়েছে পাঠ্য বইয়ের, সেই এমসিকিউ গুলোর সমাধান। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।